প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলা নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সরাসরি আয়োজন ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড হেলথ জংশনে। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আমি আছি ডাক্তার শাহেদ ইমরান। এই মুহূর্তে আমাদের আসলে একটি প্রশ্ন, ভ্যাকসিন পাবো কি না, এই প্রশ্নের উত্তর আসলে কি? আমরা আসলে আজকের যে আলোচনা, দর্শক আপনারা জানেন যে নিয়মিতভাবে আপনাদেরকে স্বাস্থ্য তথ্য এবং তথ্য নির্ভর যে কথাগুলো সেগুলো আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের কাছে প্রচার করে থাকি, এবং একই সাথে আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকরা থাকেন আমাদের এই অনুষ্ঠানে, এবং সাথে থাকেন আপনারা, আপনাদের জিজ্ঞাসা, আপনাদের প্রশ্ন। দর্শক, আজকেও ঠিক এরকম ভাবেই আমরা নির্ধারণ করেছি আজকের আলোচনার বিষয় যে করোনা কালে স্বাস্থ্য সেবা এবং একই সাথে ভ্যাকসিন সমাচার। দর্শক মণ্ডলী, আজকের পুরো আয়োজন জুড়ে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আপনারাও নিশ্চয়ই আছেন আমাদের সাথে। আমাদের এটিএন বাংলা স্ক্রলে দেখানো নম্বরে সরাসরি আপনারা যুক্ত হতে পারেন। আপনার মতামত বা পরামর্শ যদি থাকে সেটিও আপনারা বলতে পারেন। প্রশ্নগুলো আমরা আপনাদের কাছ থেকে নেব, এবং একই সাথে এই প্রশ্নগুলো নিয়ে আজকে বিশেষজ্ঞ যারা রয়েছেন তাদের সাথে আমরা আলোচনা করব। দর্শক, আমাদের সাথে আছেন আজকে দেশের বরেণ্য একজন চিকিৎসক, আমরা গরিবের চিকিৎসক বলি, খুব আমাদের অভিভাবক মানুষ, অধ্যাপক ডাক্তার ABM আব্দুল্লাহ, মেডিসিন বিশেষজ্ঞ, UGC অধ্যাপক এবং প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ABM আব্দুল্লাহ স্যার আমাদের সাথে SDN বাংলা স্টুডিওতে আছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে, দর্শকদের স্বাগত জানাচ্ছি এবং নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। আমাদের সাথে আছেন দেশের স্বনামধন্য একজন সাংবাদিক এবং স্বাস্থ্য সাংবাদিকতায় অত্যন্ত জনপ্রিয় একজন মানুষ, আতাউর রহমান কাবুল, হেলথ সেকশন এডিটর, দৈনিক কালের কণ্ঠ। আতাউর রহমান কাবুল, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমি ডাক্তার শাহেদ ইমরান, এটিএন বাংলা স্টুডিও থেকে বলছি। ধন্যবাদ। দর্শক, আজকে মূল আলোচনায় যাব, তার আগে এটিএন বাংলার সর্বশেষ যে প্রতিবেদন করোনা নিয়ে, সেই বিষয়ে আপনার সাথে তুলে ধরবো আপনাদের কাছে প্রতিবেদনটি, তারপরে মূল আলোচনায় আসবো। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় দেশে আরো 20 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 7670। মৃতদের মধ্যে 16 জন পুরুষ, 4 জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ 14, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে 2 জন করে এবং খুলনা ও সিলেট বিভাগে 1 জন করে মারা গেছেন। এ সময় 14,462টি নমুনা পরীক্ষা করে নতুন শনাক্ত হয়েছেন 991 জন। এই নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা 5,17,920। শনাক্ত বিবেচনা আক্রান্তের হার 6.85%। 24 ঘন্টায় সুস্থ হয়েছে 944 জন। মোট সুস্থ হয়েছেন 4,62,559। সুস্থতার হার 89.29%। স্বাস্থ্য দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। দর্শক, প্রতিবেদনটি বলে দিচ্ছে যে আমাদের করোনার সংক্রমণ কিন্তু কিছুটা কমলেও এখনো একেবারে চলে যায়নি। সুতরাং এই করোনা প্রতিরোধে আসলে বিশ্ব যে ব্যবস্থা নিয়েছে, বাংলাদেশ কতটুকু এগিয়েছে, আমাদের আজকের আলোচনায় থাকবে এই বিষয়গুলো নিয়ে। অধ্যাপক ABM আব্দুল্লাহ স্যার আমাদের সাথে আছেন। আপনি সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছিলেন, এখন সুস্থ হয়েছেন, এবং একইভাবে জীবনের বিনিময়ে যেভাবে জীবন বাঁচানোর চেষ্টা করে যাচ্ছিলেন মানুষকে, আবার শুরু করেছেন সেই মিশন বা সেই চেষ্টা। স্যার, আমরা একটু জানতে চাই যে এই মুহূর্তে সবচাইতে বেশি মানুষ একটু শঙ্কায়, আতঙ্কে পড়ে গেছে যে ভ্যাকসিনটি ঠিক মতো পাবে কিনা। আমরা একটু জনগণের মতামত বা জনগণ কি ভাবছেন, আপনার কাছে কি মনে হয় স্যার? ধন্যবাদ আপনাকে। তো আসলে আমি যে প্রতিবেদনটা দেখলাম, আমাদের সংক্রমণটা কিন্তু কিছুটা কমে আসছে, তাই না, 10% নিচেই, এবং গত কয়েকদিন যাবত আমরা এটাই দেখছি। কিন্তু এর সাথে মৃত্যুর মিছিলটা কিন্তু কমছে কিছুটা, কিন্তু অতটা কমে নাই। যেমন কালকে 20 জন, তার আগে 27 জন, তার আগে এরকমই ছিল আর কি। আসলে এই জন্য আমি উদ্বিগ্ন যে করোনা এখনো মানুষ মারা যাচ্ছে, এবং গত ডিসেম্বর অনেক লোক মারা গেছেন, আমাদের অনেক ডাক্তার, প্রায় 11 জন ডাক্তার কিন্তু মারা গেছেন আর কি। জি, অনেক বিশিষ্ট ব্যক্তি মরে গেছে, আপনি জানেন। তো আমি শুরুতেই যারা আমাদের ছেড়ে চলে গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং তাদের শোক সন্তপ্ত পরিবার প্রতি গভীর সমবেদনা জানাই। এখনো সংক্রমণ কিছুটা কমলেও অনেকেই কিন্তু হাসপাতালে ভর্তি, ICU-তে আছেন, ভেন্টিলেটরে আছেন। আমি তাদের দ্রুত রোগ মুক্তি কামনা করি। যে কথাটা বলছিলেন, তো আপনি ভ্যাকসিন নিয়ে যখন শুরু করলেন, ভ্যাকসিনের কথাটাই বলা উচিত। আমি মনে করি যে ভ্যাকসিন নিয়ে ব্যক্তিগতভাবে বলেন, আমি যদি বলেন আমি আশাবাদী আর কি। যদিও গত কয়েকটা দিন যাবত, 2-3 দিন একটু বিতর্কিত বা বিভ্রান্তিমূলক খবর কিন্তু প্রচারিত হচ্ছে, তাই না? যেমন ইন্ডিয়াতে একটা মিডিয়াতে একটা খবর আসছিল যে তারা রপ্তানি বন্ধ করে দেবে, কারণ আমাদের দেশে জানেন ওই ভ্যাকসিনটার সঙ্গে সেরাম ইনস্টিটিউটে কিন্তু একটা চুক্তি অলরেডি হয়ে গেছে, তাই না, যে তারা আমাদেরকে ভ্যাকসিন দেবে। শুরুতে 3 কোটি ভ্যাকসিন, 3 কোটি দেবে মানে 1.5 কোটি লোক পাবে। যখন 2-3 দিন আগে এই খবরটা আসলো রপ্তানি বন্ধ, তখন কিন্তু আমাদের বিভিন্ন কথা বলছে, অনেকের মধ্যে উদ্বেগ, আতঙ্ক, কিন্তু সেটা ক্লারিফাই করছে আজকে কিন্তু ওখানকার স্বাস্থ্য সচিব
উনি কিন্তু বলছেন, এবং সেরাম ইনস্টিটিউটের যে চিফ উনি কিন্তু বলছেন যে তাদের রপ্তানি কিন্তু কোনো নিষেধাজ্ঞা নাই। সুতরাং আমি মনে করি যে এই বিভ্রান্তি অপপ্রচারগুলো বোধহয় করা উচিত না। আমরা আশা করি যেহেতু একটা চুক্তি হয়ে গেছে, ভ্যাকসিনকে আনবে, আনুক, এনে সরকারকে দেবে, এবং গভর্নমেন্ট নিশ্চয়ই প্রায়োরিটি অনুযায়ী যাদের যাদের দরকার ওইভাবেই দিলে আমি আশাবাদী। আমি এই ব্যাপারে হোপলেস না, এবং জনগণও যেন ভয় ভীতি উপেক্ষা করে আতঙ্কগ্রস্ত না হন। এবং অনেকে আতঙ্কিত, আমরা কি আসলে ভ্যাকসিন পাবো কি পাবো না এটা বলছেন। তবে একটা কথা কিন্তু আমি মনে হয় যে আপনি হয়তো স্বীকার করবেন, আমরা যারা বেশি সচেতন, আমাদের লোকজন বা আমাদের মতো লোকজন কিন্তু আমরা ভ্যাকসিন নিয়ে বেশি বোধহয় একটু মাতামাতিও বোধহয় বলতে পারেন যে বেশি করছি। সাধারণ পাবলিক কিন্তু না, সাধারণ পাবলিক ভ্যাকসিন নিয়ে কিন্তু এত টেনশনে আছে বলে কিন্তু মনে হয় না। ইভেন আমি একটা আমেরিকার একটা কথা বলি, ওই দেশেও কিছুদিন আগে মিডিয়াতে আমি দেখছি একটা খবরে 1/3 লোক বলছে তারা ভ্যাকসিন নিবেই না, দরকার নাই, সে করোনার ফোনা কিছু নাই। ওর 1/3 তারা কিন্তু প্লাস মানে নিতেও পারে না, অবজার্ভ করে, ফলো আপ করবে। মাত্র মুভমেন্টও আছে, এবং মাত্র 1/3 লোক তারা বলছে তারা ভ্যাকসিন নিবে। সবচেয়ে মজার কথা, আজকেই আমি একজন আমেরিকান ডাক্তারের সঙ্গে করে একটা অনুষ্ঠানে ছিলাম, ডক্টর সামুন ডাক্তার, উনি আমেরিকাতে আছেন। ওখানে একটা ফার্মেসিতে একটা ফার্মাসি, একটা এডুকেটেড লোক, সে নাকি বলছে ভ্যাকসিন টেকসিন এসব দেখা নেই, এবং 500 ভ্যাকসিন সে নষ্ট করে ফেলছে। এটা একটা অত্যন্ত একটা অন্যায় কাজ করছে আমেরিকার মতো দেশে। আমাদের দেশ যারা নিম্ন আয়ের লোক বা রয়্যাল ইনকাম, তাদের বদনাম বলছি না, অনেকের সাক্ষাৎকার আমি দেখছি, মিডিয়াতে দেখছি, পত্রপত্রিকায় দেখছি, তাকে জিজ্ঞেস করছে ভ্যাকসিন নিয়ে তারা কি চিন্তা ভাবনা করছে। সে বলে ভ্যাকসিন টেকসিন আমাদের দরকার নেই, আমাদের করোনা হয়, বড় লোকের লোক, আমাদের করোনা ধরবে না, আমরা আমাদের পেট নিয়ে, আমাদের জীবন নিয়ে, জীবিকা নিয়ে কিন্তু আমরা ব্যস্ত, আমরা ভ্যাকসিন নিব না। আমাদের ভ্যাকসিন করাইলে বড় মানুষের, বিশেষ করে গ্রামে কিন্তু মানুষ করোনা নিয়ে চিন্তাও করে না, এসব মাথা ঘামানোর কোনো ব্যাপারই না তাদের। অনেকে তো বিশ্বাসও করে না করোনা বলে কিছু কিছু আছে, কিন্তু বাস্তবতা। তো সেই জন্য আমি মনে করি যে আমরা যারা চিন্তা ভাবনা করছি ভ্যাকসিন, হ্যাঁ আমরা সবার মধ্যে হয়তো পাবো, আমরা নিবো, যাদের দরকার তারা পাবে, কিন্তু সমাজের বিশাল একটা অংশ ভ্যাকসিন নিয়ে কিন্তু এত টেনশনে কিন্তু স্যার আমরা একটু স্বাস্থ্য বিজ্ঞানের বিষয়ে যদি আসি, যে আসলে ভ্যাকসিনটি প্রয়োজন কিনা স্যার? ভ্যাকসিন তো আপনি যেমন বলছিলেন আশাবাদী, না ভ্যাকসিন তো প্রয়োজন বটেই, কারণ করোনা থেকে তো বাঁচার তো রাস্তা আপাতত একটাই, সেটা হলো ভ্যাকসিন। কিন্তু একটা কথা কিন্তু আমি বলছি, ভ্যাকসিনের উপরে যেন সবাই আমরা একেবারে নির্ভরশীল না হয়ে পড়ি, কারণ ভ্যাকসিন নিয়ে কিন্তু মূল সমস্যার সমাধান করবে না। কারণ অনেক দেশের ভ্যাকসিন তো 100% তো বলে নাই যে এটা সাকসেসফুল, 90-92, কেউ বলছে 95, একটা অংশে কিন্তু হবে না, মানে ভ্যাকসিন কার্যকরী তো হচ্ছে না, 100% তো হয় না, এটা তো সত্য, মানে কারো কারো হবে। এছাড়া একটা কথা মানতেই হবে আপনাকে, যে ভ্যাকসিন যেটা আমরা নিব, কেউ যেন আবার মনে করেন যে ভ্যাকসিন পেয়ে গেলেই আর করোনা হবে না, এটাও কিন্তু ঠিক না। এটা ফলস বিলিভ কাজ করে কিনা, এটা বিলিভ তো কাজ করে, তারপরেও কিন্তু মানুষ এটা মনে রাখতে হবে। কারণটা হলো আমরা তো এখনো নিশ্চিত না, কারণ এগুলো তো প্রাথমিক পর্যায়ে, মাত্র পৃথিবীর বিভিন্ন দেশে অনেক বড় বড় লোকজনও নিচ্ছে, আমেরিকার প্রেসিডেন্টও তো নিচ্ছে, তাই তো, সৌদি আরবের ক্রাউন প্রিন্স, অনেক বড় এমপি, অনেক ডাক্তারও কিন্তু নিচ্ছে। কিন্তু এটা তো আমরা কার্যকরতা বুঝবো কিছুদিন না গেলে তো বুঝতে পারবো না যে অ্যান্টিবডি কবে হলো, কতদিন প্রোটেকশন দেবে। অন্তত 1 মাস 2টা ডোজ লাগবে, তো 1 মাস গিয়ে বা 1টা ডোজ নেবে, তারপর যখন টেস্ট করে দেখবো তার শরীরে অ্যান্টিবডি প্রোডাকশন হয়ে গেছে কিনা, তার সাথে আমরা কনফার্ম তো না। সেই জন্য জনগণের যদি কথা আমি বলতে চাচ্ছি, আগেই বলে রাখি যে আপনার মনে করেন যারা ভ্যাকসিন নেবেন, ভ্যাকসিন পেয়ে গেলেই, ভ্যাকসিন নিয়ে গেলেই আর বোধ হবে না, এটা যেন কেউ মনে না করেন। তাদের কিন্তু স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে যেন তারা কোনো কার্পণ্য বা শৈথিল্য প্রদর্শন না করেন, এবং স্বাস্থ্যবিধি কঠিন কিছু। আমি একটা কথা বলছি, এই ভাইরাসটা তো সারা পৃথিবী লন্ডভন্ড করছে, তো ঠিক, একেবারে মানে ছন্ন ছাড়া বলে লন্ডভন্ড দুর্বিষহ সবকিছু করছে, কিন্তু ভাইরাসটা মারতে কিন্তু ধ্বংস করতে কিন্তু বেশি সময় লাগে না। মাত্র যে কোনো সাবান দিয়ে 20 সেকেন্ড হাত দিলেই ভাইরাস কিন্তু মরে যায়। তাহলে এটা একটা কত কার্যকরী মানে প্রসেস, সত্য তো। এবং যদি আমরা এই পরি মাস্ক পরি, তাহলে 80% সংক্রমণ প্রতিরোধ সম্ভব। এর সাথে আমাদের যেটা বলি যে শারীরিক যেটা দূরত্ব, সামাজিক না, অনেকে সামাজিক বলে ঠিক না, আসলে শারীরিক দূরত্ব মেইনটেইন, 3টা কাজ, মাস্ক পরতেই হবে, সাবান দিয়ে হাত ধোয়ার চর্চা চালু রাখবো, এবং যদি শারীরিক দূরত্ব যতটুকু পারা সম্ভব, অনেক সময় বাস্তবতার কারণে পারা যায় না, এটাও ঠিক, যদি এটুকু করতে তাহলে কিন্তু ভাইরাসকে প্রতিরোধ করা সম্ভব। আর এরপরে যেটা, সেটা হলো যদি কার্যকরী আমরা একটা টিকা পাই, কিন্তু টিকা পাই বা না পাই, বা টিকা যদি নিয়েও নেই, আমাদের কিন্তু স্বাস্থ্যবিধি যেগুলো বললাম সেটি মেনে খুবই জোর। দেখেন না, যেটা বললাম, এই ভাইরাস এত ধ্বংস করছে, কিন্তু ভাইরাসকে ধ্বংস করতে পারি সিম্পলি যে কোনো সাবান, অনেকে বলে পচা সাবান, মানে যত রকম বা খারযুক্ত সাবান,
সাবানযুক্ত সাবান 20 সেকেন্ড যদি হাত দেয় তাতে কিন্তু ভাইরাসটা মারা যায়। মারা যায়। সিম্পল জিনিস, তাই না? কিন্তু যদি আমরা একটু কষ্ট করে এগুলো মেইনটেইন করে চলি, জি। তাহলে আমরা প্রতিকার বা প্রতিরোধ যাই বলেন, এর থেকে কিন্তু আমরা সংক্রমণের ঝুঁকি থেকে বাঁচতে পারবো। এবং যারা উৎপাদন করছে তারাও কিন্তু এমনটা বলে নাই যে এটি আসলে একবার নিলেই যে আর নেওয়া প্রয়োজন হবে না, এখন সেরকম তো কিছু। যেমন প্রাথমিক ইনফ্লুয়েঞ্জা পর্যায়ে এটা, তাই না? ভ্যাকসিনও কিন্তু আমরা প্রাথমিক দেখেছি যে প্রতি বছর 1 বছর হয়তো সেই ইমিউনিটি পাওয়া যায়। সেক্ষেত্রে প্রাথমিক অবস্থায় স্যার যেটি বলছিলেন যে আসলে আমরা আস্তে আস্তে বুঝবো এর কার্যকারিতা কারণ কতটুকু। ভ্যাকসিনটাও তো নতুন, কারণ এর আগে পৃথিবীতে যত ভ্যাকসিন আসছে 5-7 বছর 10 বছর কিন্তু লেগে যেত। এত লেগে যেত। তাড়াতাড়ি এত অল্প সময়ে কোনো ভ্যাকসিন কিন্তু কেউ তৈরি করতে পারে নাই। সেক্ষেত্রে- ভ্যাকসিন দেওয়া, ট্রায়াল দেওয়া, এবং ফাইনাল ট্রায়াল তো অবশ্যই, যদিও এটা সাইন্টিফিক ঠিকই আছে, কিন্তু এত দ্রুত 1 বছরের মধ্যেই ভ্যাকসিন পৃথিবীতে আসার তো কম ব্যাপার না। জি। তো অবশ্যই বিজ্ঞানের বলেন বা বৈজ্ঞানিকদের মধ্যে বিশাল সাফল্য আমাদের, তার কোনো প্রযুক্তির সন্দেহ নাই। উন্নয়নের উৎকর্ষতাই আসলে আসলে আমরা পেয়ে কতটুকু গেছি। কার্যকরী এটি বোধহয় কিছুদিন সময় 1 লাগবে। মাস অবজার্ভ একটু করতে হবে জি, আমাদের। তারপর ধন্যবাদ আমরা স্যার। বলতে আপনার কাছে পারবো। এই বিষয় নিয়ে আবার আসবো। আমাদের সাথে আছেন অনলাইনে আতাউর রহমান কাবুল। আপনি স্বাস্থ্য সাংবাদিকতা এবং স্বাস্থ্য তথ্য নিয়ে কাজ করছেন। আতাউর রহমান কাবুল, আমরা জানি যে বিশ্ব প্রবেশ করেছে স্বাস্থ্য প্রতিরোধ ব্যবস্থায়, অর্থাৎ কোভিড-19 রোগ প্রতিরোধের যে কার্যক্রম সেগুলো চলছে আমরা দেখতে পাচ্ছি। সম্প্রতি আমরা বাংলাদেশে জানি যে যে উৎস থেকে আসলে এই কোভিড-19 রোগের প্রতিরোধ ব্যবস্থার স্বরূপ যে ভ্যাকসিনটি আমাদের পাওয়ার কথা, সেই প্রাপ্তিতে কিছুটা শঙ্কা কাজ করছে। এটি কি সংকট নাকি বলবেন, আসলে আমাদের কোনো সম্ভাবনা রয়েছে কিনা? আতাউর রহমান কাবুল, আপনার কাছে একটু জানতে চাই। ধন্যবাদ। আসলে যে শঙ্কা বা সংকটের কথা বলছেন, এটা কিন্তু আসলে একটা বক্তব্যকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। কারণ আমরা জানি যে বাংলাদেশের সঙ্গে ভ্যাকসিনকো ফার্মাসিউটিক্যালস এর সঙ্গে ভারতীয় সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সঙ্গে একটা চুক্তি করা হয়েছে, যেটাতে আমরা 3 কোটি ভ্যাকসিন বাংলাদেশকে তারা দেবে এবং প্রতি মাসে 50 লাখ হিসাবে। তো সেই চুক্তির পরে গত 3 তারিখে বোধহয় ইন্ডিয়াতে এটার অনুমোদন দেওয়া হয় এবং 4 তারিখে তারা একটা বক্তব্য দেয়। সেটা হচ্ছে সেরাম ইনস্টিটিউটের যিনি প্রধান নির্বাহী আদর পুনেওয়াল, তার বক্তব্যকে কেন্দ্র করে কিন্তু এই বিতর্কটা তৈরি হয়েছে। তিনি বলেছেন যে আমাদের দেশের চাহিদা না মিটিয়ে ভারত সরকার অন্য কোনো দেশে এই ভ্যাকসিন রপ্তানি করবে না এবং বাণিজ্যিক নিষেধাজ্ঞা আছে বলেও তিনি বলেছেন। এরপরে কি ঘটলো, উনি কিন্তু মানে ইন্ডিয়ান সরকারের বরাদ দিয়েই কথাটা বলছেন এবং সিএনটিভি 18-কেও এক সাক্ষাৎকারে দেওয়া উনি বলেছেন যে এখনো এই বিষয়ে তারা নিশ্চিত না, কিন্তু নির্দেশনা না পেলেও কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তারা এটা নিশ্চিত হয়েছেন। তার মানেটা হচ্ছে যে মানে এটা কিন্তু কর্তৃপক্ষ তাকে বলছে। তারপরে তারা আবার সেরাম ইনস্টিটিউটের পক্ষ থেকে এবং ইন্ডিয়ান গভর্নমেন্টের পক্ষ থেকে গতকাল স্বাস্থ্যমন্ত্রী একটা বিবৃতি দিয়েছে এবং সেখানে বলেছে যে না, এটা হচ্ছে সেরাম ইনস্টিটিউটের নিজস্ব বক্তব্য। তো আমার কথা হলো যে সেরাম ইনস্টিটিউট নিজস্ব এই বক্তব্যটা কিভাবে দেয়? এটা তো একটা জাতীয় একটা বক্তব্য, ইন্ডিয়ার একটা রাষ্ট্রীয় বক্তব্য। এই বক্তব্যটা সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কিভাবে দেয়? এই বিতর্ক কেন্দ্র করে কিন্তু এপি এবং অন্যান্য রাইটার সহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যম এই নিউজটাকে নিউজে এসেছে এবং এটাকে কেন্দ্র করে বাংলাদেশে একটা বিতর্ক হয়েছে। গতকালকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে স্বাস্থ্যমন্ত্রী এবং আরো সংশ্লিষ্টরা এই বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন। ভারতীয় অ্যাম্বাসেডর যিনি বাংলাদেশে আছেন তিনিও এটার ব্যাখ্যা দিয়েছেন যে না, বাংলাদেশ সঠিক টাইমে ভ্যাকসিন পাবে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে বিতর্কটা কিন্তু তারাই তৈরি করেছে। এখন উনি সিরাম ইনস্টিটিউটের চিফ নির্বাহী, উনি এই কথাটা বলছেন, কিন্তু আবার স্বাস্থ্যমন্ত্রী বলছে ওটা তার নিজস্ব বক্তব্য, এটা রাষ্ট্রীয় বক্তব্য না। আমার কথা হলো যে এই বক্তব্যটা কি রাষ্ট্রীয় যে বক্তব্যটা, এই বক্তব্যটা কি একজন প্রধান নির্বাহী একটা ইনস্টিটিউটের প্রধান নির্বাহী দিতে পারেন কিনা? যদিও এখন সেই অবস্থার একটু পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, এটা একটা আশার ব্যাপার বলা যেতে পারে। আশা ব্যাপার বলা যেতে পারে, আমরা সেটি তো অবশ্যই বুঝতে পারছি। তবে আপনার কাছে এই সঙ্গে যদি আরেকটু যুক্ত করি যে আমাদের যে বর্তমানে আমরা বাংলাদেশ থেকে যে উদ্যোগটি নেওয়া হয়েছে, যে একটি উৎস থেকে নেওয়ার ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে, আপনার কাছে কি মনে হয় যে আসলে যে আমাদের যদি ভ্যাকসিন প্রাপ্তির যে বিষয়টি সেটি যদি আমাদের আরো বেশি খোলা করার সুযোগ থাকে, সেক্ষেত্রে আমরা কি উদ্যোগ নিতে পারি? আপনার কাছে কি মনে হয় যে বেসরকারি যেসব উৎস রয়েছে সেই সব জায়গা থেকে কি আমরা ভ্যাকসিন কি আরো কার্যকরী ভাবে নিতে পারবো কিনা, আপনি কি মনে করছেন? এটা আসলে খুবই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এটা নিয়ে ইতিমধ্যে বেশ আলোচনা শুরু হয়েছে যে বাংলাদেশের একটা প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ভ্যাকসিনকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। তো ভ্যাকসিনকো ফার্মাসিউটিক্যালস ভারতের সেরামের সাথে চুক্তি করেছে। এখন বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে এবং বিশেষজ্ঞরা বলছেন যে আসলে শুধুমাত্র ভ্যাকসিনকোর মাধ্যমে
একটা সোর্সের উপরে নির্ভর করা আমাদের জন্য ঝুঁকিপূর্ণ হবে। কারণ ভ্যাকসিন এমন একটা বিষয়, আপনি জানেন যে সারা বিশ্ব ভয়ঙ্কর করোনার এই ভয়ঙ্কর থাবা থেকে নিস্তার পেতে যাচ্ছে, সবাই অস্থির হয়ে আছে। তো এই মুহূর্তে একটা অসম প্রতিযোগিতা চলছে ভ্যাকসিন কিভাবে পাওয়া যেতে পারে। তো সেখানে আমরা যেহেতু ম্যানুফ্যাকচার করতে পারতেছি না, আমরা যেহেতু উৎপাদন করতে পারতেছি না, তাহলে আমার যেটা ব্যক্তিগত ধারণা যে একটা সোর্সের উপর বা একটা কোম্পানির উপরে নির্ভর করাটা আমাদের জন্য মনে হয় ঝুঁকিপূর্ণ। জি, ধন্যবাদ আতর রহমান কামাল, আপনি আমাদের পুরো অনুষ্ঠানে আছেন, আপনার সাথে আবার নিশ্চয়ই যুক্ত হতে পারবো। অধ্যাপক এ বি এম আব্দুল্লাহ স্যার, আমাদের সাথে কাছে যে তথ্যটি আতর রহমান কামাল দিচ্ছিলেন যে এটি আসলে একটি উৎপাদন জায়গা থেকে বা একটি উৎস থেকে যদি সংগ্রহ করি, এর চেয়ে বরং আমরা বিভিন্নভাবে মাধ্যমকে আরো একটু উন্মুক্ত করতে পারি কিনা। আসলে যেটা বলছেন কথা তো সত্য। প্রথম কথা হলো যে আপনি তো ভ্যাকসিন তো ধরেন এই পর্যন্ত 4-5টা অর্গানাইজেশন কিন্তু ভ্যাকসিনগুলো দিচ্ছে, যেমন আমেরিকাতে মডার্না দিচ্ছে, তাই তো, ফাইজার। কিন্তু সেটা আমাদের সম্ভব না, কারণ মডার্নার ওই যে ভ্যাকসিন যেটা ইম্পর্টেন্ট হলো কালেকশন, সংগ্রহ তো লাগবে, সংরক্ষণটা তো খুব জরুরি, সংরক্ষণ, সরবরাহ এবং সরবরাহ, মানে সংগ্রহ, সরবরাহ, সংরক্ষণ, তাই তো। কিন্তু সংরক্ষণ যেমন মডার্না তো সম্ভব না, -70 টেম্পারেচার রাখা আমাদের যদি অবকাঠামো নাই, আবার ওইটা যদি আমার অবকাঠামো তৈরি করতে আমার হাজার কোটি টাকা ওটার পিছনে খরচ করতে হবে। সুতরাং মডার্না ভ্যাকসিন তো আপাতত আমাদের দেশে আনা সম্ভব না, ফাইজারটাও কিন্তু তাই। আমাদের দেশে আসার আলো কিন্তু মূলত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা যেটাকে বলে, সবাই অক্সফোর্ড নামে চেনে। সিরাম কিন্তু আসলে অক্সফোর্ডের টিকাটা দিচ্ছে, সিরাম মানে ইন্ডিয়ানদের দিচ্ছে, ওরা কিন্তু ওদের নিজস্ব টিকা না, অক্সফোর্ডের টিকাটাই তারা তৈরি করে আমাদেরকে দিচ্ছে, তাই তো। এবং এটার সুবিধা হলো সংরক্ষণটা খুব তুলনামূলক সহজ, নর্মাল ফ্রিজে 2 থেকে 8 ডিগ্রি টেম্পারেচারে রাখা যাবে, তুলনামূলক সহজ। দ্বিতীয় হলো ওদের সাইড ইফেক্ট তেমন নাই, যদি অন্যান্য ভ্যাকসিন গুলো তেমন পার্শ্ব প্রতিক্রিয়া নেই, সেটাও সত্য। এবং এটা আমাদের ক্রয় ক্ষমতার মধ্যে, যদিও সরকার বলছে তারা হয়তো বিনা পয়সায়, আমাদের অনেক লোক বিনা পয়সায় হয়তো পাবে, পয়সা লাগলেও কিন্তু খুব বেশি না, গভর্নমেন্ট হিসাবে ধরেন 425 টাকার মতো আর কি, 2টা ডোজ লাগবে 1000 টাকার মধ্যে হচ্ছে, এটা অনেকের পক্ষে হয়তো কঠিন কোনো ব্যাপার না। বা আমাদের যারা বিত্তবান সব তারা 1000 টাকা, কেন আরো বেশি টাকা হলেও তারা নিতে রাজি। সেই হিসেবে আমি মনে করি যে অক্সফোর্ডে কিন্তু আমাদের রাখতে হবে। তবে হ্যাঁ, অন্যান্য সোর্স বলতে যেটা বলেন, যেমন চাইনিজ টিকাও আছে, সেটার দামও কিন্তু তুলনামূলক একটু বেশি, আমার $12 থেকে $15। রাশিয়ানটাও কিন্তু আছে, এটাও সত্য। তা আমার একটা ব্যক্তিগত মতামত হলো ভ্যাকসিন সম্বন্ধে কিন্তু আমরা এখনো তারা যা বলছে সেটি কিন্তু আমরা মেনে নিচ্ছি, 2টা ডোজ লাগবে, কতদিন পরে সেটা কিন্তু কেউ নিশ্চিত না। এবং তারা বলছে অনেকে ম্যাক্সিমাম কিন্তু 1 বছর প্রোটেকশন দিবে, শুধু 1 বছর পরে আবার নিতে হইতে পারে। তা আমার মনে হয় যে তাড়াহুড়ো না করে আমাদের যেটা দেওয়া হচ্ছে বা দেওয়া হতে যাচ্ছে এটি শুরু করি না, করে আমরা কয়টা জিনিস দেখবো, এটা কতটুকু কার্যকরী এবং তার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা আমরা তো কেউ জানি না, যদি বলতে কিছু নাই, কিন্তু আমরা তো জানি না প্রতিরোধ ক্ষমতাই কতটুকু পাওয়া যাবে, সেটি হচ্ছে প্রোটেকশন কতটুকু দিবে, কতদিন থাকবে, কত। কিন্তু আমরা কয়েক যদি দিয়ে আমরা যদি 1 মাস 2 মাস 6 মাস যদি অবজার্ভ করি, তাহলে আমরা রিয়েলি বুঝতে পারবো যে এটা কতদিন এটা কার্যকরী হবে এবং আসলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা। সুতরাং তাড়াহুড়ো করে বিভিন্ন দেশ থেকে আনার দরকার আছে বলে কিন্তু আমি মনে করছি না এখনো। আমরা ওই 50 লাখ বা 3 কোটি দেবে, 1.5 কোটি লোক তো পাবে, আমরা তো নিশ্চিত যে আশা করি পেয়ে যাবো। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী কিন্তু বলছেন জানুয়ারিতে দিবে বা ফেব্রুয়ারির প্রথম দিকে হয়তো আমরা পেয়ে, অর্থাৎ এই বছরের শুরুতে আমরা আশা করি পেয়ে যাবো। পেয়ে আমরা দিয়ে আমরা অবজার্ভ করি না, দেখি না কোনো প্রবলেম হয় কিনা। যদি কার্যকরী হয় এবং পার্শ্ব প্রতিক্রিয়া না হয়, তারপরে না হয় চেষ্টা করা যাবে। সুতরাং তাড়াহুড়ো আমি মনে করি না যে তাড়াহুড়ো করে অন্য কোথাও আনা থেকে দরকার আছে বলে মনে হচ্ছে না, যদিও সরকারি সিদ্ধান্তের ব্যাপার, তারা যদি মনে করেন চাইতে পারেন, কারণ জনগণ তো অধীর আগ্রহে অপেক্ষা করছে কবে আমরা টিকা পাবো, তাই তো। অনেকে আশা করে আসলে যে আপনি আপনার পরামর্শগুলো নিশ্চয়ই না, এটা আমার ব্যক্তিগত আমার মনে হয় যে আমি তো একটা অযৌক্তিক বলতে চাচ্ছি না, এই কারণে আসলে তো তারাও কেউ গ্যারান্টি কিন্তু কেউ দিচ্ছে না, যদিও বলে পার্শ্ব প্রতিক্রিয়া মানে যে কোনো ভ্যাকসিন কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে, যেমন একটু ইনজেকশনের জায়গায় পেইন করে টেম্পোরারি, শরীর ব্যথা জ্বর লাগতে পারে, আর অ্যালার্জিক রিঅ্যাকশন কারো হয়। যদিও অক্সফোর্ডে যে টিকা দিচ্ছে সেরকম কিন্তু সিরিয়াস কোনো পার্শ্ব প্রতিক্রিয়া তারা কিন্তু পায় নাই, তাও তো 3rd স্টেজ ফাইনাল পরীক্ষা করেই কিন্তু দিচ্ছে এটা। সুতরাং আমরা ধরে নিতে পারি এটা সেফ, তারপরে আমাদের তো দেখা দরকার, জি, পার্শ্ব প্রতিক্রিয়া দেখার প্রয়োজন। স্যার, এর সাথে যদি একটু আপনাদের একটি প্রশ্ন রয়েছে যে যারা আক্রান্ত হয়ে গেছেন, আমরা তো প্রায় 5 লক্ষ মানুষ আক্রান্ত হয়ে গেছেন, সেক্ষেত্রে যদি আমরা বলি যে এই ধরনের লোক যারা কোভিড-19 আক্রান্ত হয়েছেন তাদের কি এই ভ্যাকসিনটি প্রয়োজন? এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, আমাকে বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন অনেকেই করেন এখনো, যে যারা আমরা আক্রান্ত, আমার 5.5 লাখের উপর আক্রান্ত হয়ে গেছে, সোজা কথা যারা আক্রান্ত হয়েছে একবার তাদেরকেও ভ্যাকসিন দিতে হবে কিনা, এই তো কথা। আমাদের তাদেরকেও দিতে হবে, কারণটা হলো অন্য ভাইরাসের বেলায় মিজলস, মাম, রুবেলা এগুলো আর কি একবার হয়ে গেলে মোটামুটি লাইফ লং কিন্তু
প্রোটেকশন প্রতিরোধী ক্ষমতা শারীরিকভাবে তৈরি হয়। করোনার বেলা একটু ডিফারেন্ট। এটা শুরুতে কোন কোন জায়গায় স্টাডি করে দেখা গেছে যে একবার আক্রান্ত হলে তার 3 মাস পর্যন্ত অ্যান্টিবডি থাকতে পারে। আচ্ছা, আর কোন কোন একটা স্টাডিতে হয়তো 5 মাস বলছে তারা, এবং লেটেস্ট আমি একটা আর্টিকেলে দেখছি ওরা বলছে 8 মাস হতে পারে, কেউ কিন্তু কনফার্ম না। তার মানে লাইফ লং প্রোটেকশন কিন্তু দিচ্ছে না, তার প্রোটেকশন ক্ষণস্থায়ী বলতে পারেন বা কয়েক মাস। সুতরাং যারা আক্রান্ত একবার হয়ে গেছেন, ভ্যাকসিন কিন্তু আসলে তাদেরকেও দিতে, সবাইকেই দিতে। স্যার আমরা তো দেখেছি যে রিইনফেকশন আমাদের চিকিৎসকদের অনেকেই দেখা গেছে যে তারা সেকেন্ড টাইম আবার ইনফেকশন হয়ে গেছে, এবং থার্ড টাইমও কোভিড-19 আক্রান্ত এরকম হয়েছে। কিছু কিছু তথ্য কিন্তু আমাদের কাছে আছে। হ্যাঁ, চিকিৎসকের কথা তারাও আক্রান্ত হয়ে গেছে। অনেক যারা খুব সাধারণ বেশি মানুষ, সংস্পর্শে থাকছেন রোগীদের, রোগী তাদেরকে সার্ভিস দিতে হচ্ছে, রোগীর কাছে যেতে হচ্ছে, আক্রান্ত তো হইতেই পারে। তারপরে বিভিন্ন যাদের কোমরবিডিটি আছে তাদের তো তাদেরকে হয়তো জানেন তাদের আরো ঝুঁকিটা বেশি। সুতরাং আমি মনে করি সবার জন্যই দরকার। তবে আবার কিন্তু একটা কথা বলতেই হচ্ছে, এখন পর্যন্ত 18 বছরের নিচে যাদের বয়স তাদেরকে কিন্তু এখনো সাজেস্ট করা হচ্ছে না। ইভেন গর্ভবতী মহিলা যারা প্রেগন্যান্ট তাদের কিন্তু টিকার কথা এখনো বলা হচ্ছে না। যদিও আমেরিকাতে কিছু কিছু যারা কনফার্ম না তারা, কারণ ট্রায়াল তো হয় না, গর্ভবতী মহিলা তার বাচ্চার তো ঝুঁকি আছে, আবার 18 বছর নিচে শিশুদের উপরে কিন্তু ওইরকম পরীক্ষা কনফার্ম কিন্তু করা হয় নাই। সুতরাং এখনো কিন্তু বলা হচ্ছে না যে বাচ্চাদের দেওয়া বলা হচ্ছে না, প্রেগনেন্সিতে নিষেধ। তবে আমেরিকাতে নাকি প্রেগনেন্ট মহিলা যারা কেউ যদি ইচ্ছা করে, স্বেচ্ছায় যদি কেউ নিতে চায়, বিশেষ করে যারা স্বাস্থ্যকর্মী যারা ঝুঁকি বেশি, তাদের না কেউ কেউ নাকি নিচ্ছেন এটা, কিন্তু আমরা তো কনফার্ম না। ওই যেটা কথাটা আগেও বলছি, যেটা টিকাটা নিয়ে কিছুদিন অবজার্ভ করলে আমরা বলতে পারবো যে তাদের মধ্যে এদের পার্শ্বপ্রতিক্রিয়া কিছু হচ্ছে কিনা। তবে এই কথা শুনে যেন কেউ ভয় না পান, কারণ 18 বছর যে বাচ্চারা তো আমার মন খারাপ না করেন যে আমাদেরকে কেন টিকা দেওয়া হচ্ছে না, আমরা কেন পাবো না, তাই না? কিন্তু যেহেতু ট্রায়াল হয় নাই, কনফার্ম না, সুতরাং এটা কিন্তু এখনো পৃথিবীব্যাপী কোথাও তো দেয় নাই। সুতরাং আমাদের দেশেও কিন্তু তাদেরকে দেওয়া হবে না আর কি। স্যার, এবং গর্ভবতী নারীদের ক্ষেত্রেও কিন্তু একটু কনফার্ম না, বাচ্চার তো একটা ঝুঁকি রয়েছে, গর্ভের যে সন্তান তার যদি আবার আল্লাহ না করে কোনো ক্ষতি হয়ে যায়, কনফার্ম না। সুতরাং সাইন্টিফিক্যালি প্রুভ না হয়ে, নিশ্চিন্ত না হয়ে তাদেরকে এই ঝুঁকি নেওয়াটা আসলে ঠিক হবে না। ঠিক হবে না। স্যার, আমাদের কাছে অনলাইনে একটি প্রশ্ন রয়েছে, আপনার কাছে যদি একটু শেয়ার করি। প্রশ্নটি এরকম ছিল যে আমার বাবার করোনা আক্রান্ত হয়েছে, ডাক্তার তাকে অ্যাজিমেক্স এর সাথে কার্ডিনেক্স ইনজেকশন, এনক্সাপিরিন যেটি আর কি, কার্ডিনেক্স ইনজেকশন দিয়েছে। জি, তো এই যে কার্ডিনেক্স ইনজেকশনটি আসলে দেয়া হয়েছিল, এটি কতটুকু কার্যকরী হবে বা আমাদের তার চিকিৎসায় এটা ব্যবহার করা হলো কেন? প্রথম কথা হলো যে করোনার তো মানে করোনার যে ভাইরাস যেটা কোভিড-19, সুনির্দিষ্ট কোনো তো ড্রাগ নাই। এগুলো তো করোনাকে মারার জন্য না, এগুলো হলো সাপোর্টিভ চিকিৎসা। কারণ তাদের একটা এটাকে ব্লাড থিনার বলে, তাদের রক্ত জমাটের একটা ঝুঁকি থাকে, এবং অনেক রোগী কিন্তু মারা গেছে ওই রক্ত জমাটে। রক্ত জমাটে লাঙের মধ্যে পালমোনারি এম্বোলিজম হয়, হার্টের মধ্যে হার্ট ওই করোনারি আর্টারিতে ব্লক করে মাইকার্ডিয়াল ইনফার্কশন, হার্ট অ্যাটাকের মানুষ মারা যায়, ইভেন ব্রেনে কিন্তু স্ট্রোকও হচ্ছে। আসলে এটা দেওয়া হয় কিন্তু প্রিভেনশন করার জন্য, এটা কিন্তু ঠিক করোনার কোনো সুনির্দিষ্ট চিকিৎসা না। সুতরাং আপনার ফাদারের জন্য যে দিচ্ছে, যে প্রশ্নটা উনি করছেন, ভালো প্রশ্ন, এবং আমরা কিন্তু মোরলে সারা পৃথিবী সবাই কিন্তু চাচ্ছে এটি দিচ্ছে, কিন্তু আমরা সবাই শুধু তাই না, প্রথম কয়েকদিন ইনজেকশন দিয়ে অবস্থা অনুযায়ী আমরা কিছু টেস্ট করে দিই, তারপর কিন্তু আবার ওরাল দেওয়া হয়, মুখে দেওয়া হয়। প্রথমে নাভির চতুর্পাশে চামড়ার নিচে দিয়ে, তো এটা কিন্তু ঠিকই আছে, ট্রিটমেন্টে কোনো ভুল হয় না, এটা ভালো, এবং দিতেই হয়। প্রত্যেক রোগী কিন্তু আমরা মোরলে দিয়েই থাকি না, আমরা জটিলতাগুলোকে প্রিভেন্ট করার জন্য। রক্তের কিছু প্যারামিটার দেখে দিয়ে আমরা টেস্ট করি, আমরা বিভিন্ন রকমের টেস্ট আছে করি, আর কিন্তু এটা দিতে হবে, এটা দিয়ে হয় সবাইকে দিতে মোরলেস। জি, আরেকটি প্রশ্ন রয়েছে, করোনা প্রতিরোধে ডি ক্যাপ কতটুকু কার্যকরী বলে মনে করেন? মানে এটা ভিটামিন ডি। আসলে হয় কি, শুধু ভিটামিন ডি না, অনেকে জিঙ্ক খাওয়ায়, ভিটামিন সি খাওয়ায়, তাই না? জিঙ্ক 2 বেলা করে খাওয়ায়, ভিটামিন সি খাওয়া যায়, ভিটামিন ডি যেটা এটা বলে যে ইমিউনিটিটা তাদের বাড়ে, প্রতিরোধ ক্ষমতা বাড়ে। শুধু তাই না, কোনো কোনো স্টাডি করে দেখা গেছে যাদের ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হয়, মানে সারাদিন ঘরে বসে থাকে, রোদে কোনোদিন যায় না, রোদে যেতেই পায় না, শারীরিক মানে প্রাকৃতিক ভাবে যে ভিটামিন ডি, রোদ্রে গেলে কিন্তু ভিটামিন ডি ন্যাচারালি তৈরি হয় সূর্যের আলো থেকে। যাদের ভিটামিন ডি শর্টেজ থাকে তাদের কিন্তু করোনার সংক্রমণের ঝুঁকিটা বেশি থাকে। সেই জন্য রুটিনলি অনেকে জিঙ্ক, ভিটামিন সি, ভিটামিন ডি খাওয়ায়। এতে উপকার হয়তো কিছু হবে, অন্তত ক্ষতি হবে না, খেতে পারে, তাতে কোনো অসুবিধা হবে না। অসুবিধা হবে না। ধন্যবাদ স্যার, আমরা আবার নিশ্চয়ই আসবো আপনার কাছে। আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন আতাউর রহমান কাবুল। আতাউর রহমান কাবুল, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। আমরা একটু জানতে চাই আতাউর রহমান কাবুল, যে আমরা এই মুহূর্তে আসলে যে ভ্যাকসিন সংগ্রহের যে প্রক্রিয়া রয়েছে, আমাদের একটি কোম্পানি
থেকে এটি দায়িত্ব পেয়েছেন তারা, কিন্তু আসলে আমরা যে এই করোনা সংগ্রহের ক্ষেত্রে সারা বিশ্বব্যাপী যদি আমরা আন্তর্জাতিক বা ভূ রাজনীতির কথা বলি, সেক্ষেত্রে কি আমাদের কোনোভাবে এই যারা এক্ষেত্রে কি কোনো বুর্জাবৃত্তি হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা, অর্থাৎ যারা শক্তিধর তারা কি এই পুরো যেই উৎস থেকে পুরো ভ্যাকসিনটি তারা নিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে অন্য দেশগুলো বঞ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা একটু আপনার কাছে জানতে চাই। তার আগে আমাদের একজন দর্শকের প্রশ্ন আছে, দর্শকের প্রশ্নটি নিয়ে আমরা আপনার কাছে আসবো। যে দর্শক কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনি প্রশ্নটি করুন। জি, আমি নয়ন মজুমদার বলছিলাম। জি, আলুকা থেকে। জি, আপনার সমস্যাটি বলুন, প্রশ্নটি বলুন আপনার। জি, আমি নয়ন মজুমদার জি, বলছি আমরা শুনছি আলুকা আপনার। থেকে। জি, আপনার সমস্যাটি বলুন। জি, প্রশ্নটি বলুন। আমার হলো অনেকদিন যাবত পায়ের পাতায় ব্যথা আছে, তারপরে গিরায় ব্যথা আছে, জি, এবং আমি যে কন্টিনিউয়াসলি ওষুধ খেয়ে যাচ্ছি, কিন্তু ওষুধ বন্ধ করলেই এটা আমার আবার বেড়ে যাচ্ছে। এখন আমি বিভিন্ন জায়গায় দেখাইছি, এসপি হসপিটালে দেখাইছি, জি, তারপরে ময়মনসিংহ দেখাইছি, এই ব্যথাটা কমতেছি না। জি। আপনার বয়স কত? আমার বয়স হলো 42 বছর। আপনার ডায়াবেটিস বা অন্য কোনো সমস্যা, প্রেশার? না, ডায়াবেটিস নাই, অন্য কোনো সমস্যা আমার নাই। ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। আপনি এখন কোনো ওষুধ খাচ্ছেন? পেইন কিলার না অন্য কোনো? আমি রিউমাটপ এসআর খাচ্ছি, রিউমাকের? জি, আর একটা জেল দিয়েছে ইন্ডিয়ান, জি, সেই জেলটি ব্যবহার করছেন। জি, ধন্যবাদ, আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। আপনি অনুষ্ঠানটি শুনতে থাকুন, আমরা এই প্রসঙ্গে স্যার আপনার কাছে আসবো। তবে আমরা একটু আতাউর রহমান কাবুল, আপনার কাছে একটি প্রশ্ন ছিল যে আসলে সম্ভ্রান্ত যারা, তারা কি আসলে এই ভ্যাকসিনটি পুরোটাই নিয়ে নেবে কিনা, মানুষের অনেকেই প্রশ্ন রয়েছে আপনার কাছে। হ্যাঁ, আপনি একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনি এখানে উল্লেখ করেছেন। আসলে এরকমও আশঙ্কা করা যাচ্ছে, যেমন বিশ্বের যে উন্নত দেশগুলো কিন্তু এখন নাস্তানাবুদ। আমরা জানি যে আমেরিকার মতো শক্তিধর দেশ, বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশ, তারও কিন্তু সবচেয়ে করোনা এফেক্টেড কান্ট্রি হিসেবে এখন সারা ওয়ার্ল্ডে পরিচিত। তো সেখানে আমরা কিন্তু ধরে নিতে পারি যে এটা একটা বিশাল হেডেক, বা বিশ্বের উন্নত দেশগুলোর জন্য এটা একটা বিরাট বোঝা। তো আমরা যেটা পরিসংখ্যানে যেটা জানলাম যে 2001 এর মধ্যে সারা বিশ্বে 10 বিলিয়ন ভ্যাকসিন উৎপাদন করা সম্ভব, এবং সেক্ষেত্রে যদি সারা বিশ্বে 7.5 মিলিয়ন মানুষকে যদি ভ্যাকসিন দেওয়া দরকার হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের 15 মিলিয়ন ভ্যাকসিনের দরকার হচ্ছে। কিন্তু আশঙ্কার ব্যাপার যে ইতিমধ্যে বিশ্বের ক্ষমতাধর দেশগুলো এবং সব মিলিয়ে ভ্যাকসিনের যে চুক্তি কেনার যে চুক্তি, সেটা কিন্তু 10 মিলিয়ন অলরেডি ওভার হয়ে গেছে। তার মানে হচ্ছে 10 মিলিয়ন উৎপাদন হচ্ছে, 10 মিলিয়ন কেনার চুক্তিও কিন্তু অলরেডি হয়ে গেছে। তো ইতিমধ্যে ডিউক গ্লোবাল হেলথ ইনোভেশন সেন্টার একটা জরিপ করেছে। সেই জরিপে তারা বলছে যে 2022 এবং 2020 অবধি আমাদেরকে বিশ্বের অনেক দেশকে অপেক্ষা করতে হবে এই ভ্যাকসিন পাওয়ার জন্য। সেক্ষেত্রে বাংলাদেশ সহ অনেক দেশ আমরা আশঙ্কা করতে, মানে বাংলাদেশকে আমরা সেই তালিকায় হয়তো আমরা আশা করি না, কিন্তু বিশ্বের অনেক দেশ যেটা হচ্ছে যে এই ভ্যাকসিন থেকে বঞ্চিত হতে পারে, এরকম একটা আশঙ্কা করা হচ্ছে। তাই বিশ্বের এই কোভিড ভ্যাকসিন এটা খুবই একটা ইম্পর্টেন্ট এখন একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে, যেটা হচ্ছে যে এটা কোভিড ভ্যাকসিন মানে এখন ভ্যাকসিন পাসপোর্ট ইস্যু, একটা নতুন কথা শোনা যাচ্ছে, ভ্যাকসিন পাসপোর্ট। অর্থাৎ আপনি ভ্যাকসিন আপনি নিয়েছেন, আপনি বিশ্বের বিভিন্ন দেশে আপনি যেতে পারবেন, আপনি পাসপোর্ট করতে পারবেন, আপনি বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে আপনি যেতে পারবেন, আপনি মানে অফিসিয়াল যে কোনো অ্যাক্টিভিটিস, আপনি চাকরি, ব্যবসা, পড়াশোনা সব কিছুর ক্ষেত্রে কিন্তু এখন এই ভ্যাকসিনটা একটা ইম্পর্টেন্ট পার্ট হয়ে দাঁড়িয়েছে। সুতরাং এইটা একটা মৌলিক বা মানবিক মানে চাহিদার মধ্যে একটা পড়ে গেছে। এই কারণে এটা নিয়ে একটা অসম প্রতিযোগিতা চলছে। এই প্রতিযোগিতায় আমাদের বাংলাদেশের মতো দেশকে টিকতে হলে আমাদেরও কিন্তু খুব পলিসি দিয়ে আমাদের খুব টেকনিক্যালি আগাইতে হবে, এবং লিয়াজো মেনটেন করে হোক, যেভাবে হোক আমাদের ভ্যাকসিন পাওয়াটা নিশ্চিত করতে। অর্থাৎ আপনি কি বলছেন যে একাধিক উৎস থেকে বাংলাদেশেরও উচিত সেক্ষেত্রে ভ্যাকসিন সংগ্রহ করার চেষ্টাটি? জি, আতাউর রহমান কাবুল, আপনি শুনতে পেয়েছেন নিশ্চয়ই। আপনার কাছে আবার আসবো আপনার আমাদের এই প্রশ্নগুলো নিয়েই, আমরা ভ্যাকসিন সংগ্রহ প্রক্রিয়া এবং আরো বেশি যে কারিগরি বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়েই আমরা আবার আসবো। আতাউর রহমান কাবুল, আপনার কাছে। অধ্যাপক এবিএম আব্দুল্লাহ স্যার, আপনার কাছে একটি প্রশ্ন ছিল। আচ্ছা, আমি এই আতাউর রহমান কাবুল যে কথা বলি এর সঙ্গে একটু অ্যাড করি। আমি আসলে ভ্যাকসিন তো প্রথম আসছে সারা পৃথিবীতে, তাই না? এবং কে কার আগে কে নিবে, কি পাবে নিয়ে কিন্তু প্রতিযোগিতা চলবে, এটা কিন্তু ভয় মানে হতেই থাকবে। কারণ ভ্যাকসিন নিয়ে ধরেন রাজনীতি হবে,
বাণিজ্য হবে, কূটনীতি হবে, এগুলো তো হবে, কেউ তো বসে থাকবে না। জি। সবাই কে কার আগে নিতে এটা চেতেই পারে। ইভেন যারা ধনী দেশ বললেন ক্ষমতাধর, তারা কিন্তু অনেক বুকিং দিয়ে রাখছে। এই কানাডার মতো দেশ, ওদের যা দরকার তার চেয়ে বোধহয় অনেক 10 বেশি। টাইমস নাকি বুকিং দিয়ে, এত দরকার নাই। এবং একাধিক উৎস থেকে কিন্তু স্যার একাধিক উৎস থেকে নিচ্ছে এবং তারা বুকিং দিয়েছে অ্যাডভান্স, তাই তো? জি। এবং তারা এমন হতে পারে যে তারা যেগুলো বেশি হবে তাদেরকে দেওয়ার পরে এগুলো হয়তো তারা ডোনেটও করতে পারে, আমরা কিছুটা হয়তো পেয়েও যেতে পারি, তাই না? কোভ্যাক্স বা যে গ্যাভি এদেরকেও দিতে পারে, যাই হোক এগুলো হতে পারে। এবং সে তো হবেই, আমাদের তো এইবেলা বসে থাকলে বা এতে নিয়ে ভয়ের কোনো কারণ নেই। কারণ নতুন জিনিস, নতুন তৈরি, আমি চাইলেই তো বিলিয়ন বিলিয়ন তো একবারে তৈরি করতে পারছে না, একটু তো সময় লাগবেই। জি। তো পর্যায়ক্রমে আমার মনে হয় যে পৃথিবীর সারা দেশে, কারণ তো গ্লোবাল ব্যাপার, তো বৈশ্বিক সমস্যা, তো শুধু একটা দেশের না। কারণ যারা এটা করছেন তাদের মনে রাখতে হবে যে শুধু তারা বাঁচলেই তো হবে না, অন্যান্যদের তো বাঁচতে হবে, জি। নাহলে অন্যদের মাধ্যমে ভাইরাস কিন্তু আমাদের ছড়াবে। সুতরাং এটা সব বৈশ্বিক সমস্যা। সুতরাং আমি মনে করি যে সমস্যা একটু হতে পারে, যদিও তারা যে বুকিং দিয়ে রাখছে, অনেক নিবে, মিলিয়ন বিলিয়ন এরকম ভ্যাকসিন নিবে, তারপরেও তারা কিন্তু যেগুলো এক্সেস থাকবে কিন্তু দেখবেন যে তৃতীয় বিশ্ব বা অন্য তাদেরকে কিন্তু ডোনেটও করবে। জি। এবং আমরা কিন্তু যেমন কোভ্যাক্স বা ধরেন গ্যাভিতেও কিন্তু কিছু কিছু হয়তো অনুদান হিসেবে বা ধরেন দান হিসেবে আমরা কিন্তু হয়তো পেয়ে যেতেও পারি। আচ্ছা, অলরেডি গভর্নমেন্ট তো ভ্যাকসিন কেনার জন্য একটা বিশাল অ্যামাউন্ট কিন্তু গত রাতেই তো বরাদ্দ দিয়েছেন। বরাদ্দ দিয়েছে, তাই না? আমার মনে হয় টাকাটা হয়তো সমস্যা হবে না, সমস্যা হলো ভ্যাকসিনের পরিমাণ নিয়ে। তারপরে যে এবং কথা আমি সংগ্রহ আবার বলতে প্রক্রিয়া। চাচ্ছি, যেটা হচ্ছে আমরা ওটা নেই, দেখি, পর্যবেক্ষণ করি কি অবস্থা দাঁড়ায়, তারপরে দেখা যাক কি করা যায়। আর কি গভর্নমেন্টের ব্যাপারে কিন্তু সতর্ক আসা, আমি মনে করি যে তারা কিন্তু এইভাবে আগাচ্ছে আসলে। নিশ্চয়ই, আপনার এই কোশ্চেনটা, হ্যাঁ, ওই একটা প্রশ্ন নিশ্চয়ই ছিল, একটা গুরুত্ব যে ওই সহকারে একটা নেবেন। প্রশ্ন, ধন্যবাদ দর্শকের আপনাকে। প্রশ্ন ছিল। হ্যাঁ, ওই যে আপনি শুধু যে পেইন কিলার খাচ্ছেন, তো আমার মনে হয় পেইন কিলার এত খেয়ে না প্রয়োজন ছাড়া। কারণটা হলো এই পেইন কিলার খেয়ে কিন্তু থামায় রাখা হচ্ছে, আর এত পেইন কিলার অবশ্য কিন্তু পেটে অ্যাসিডিটি, গ্যাস্ট্রিক আলসার এগুলো পারফোরেশন পর্যন্ত হয়ে যায়। কিডনিতেও তো প্রবলেম হতে পারে। কিডনিতে এমন একজন ভালো মেডিসিন ডাক্তার বা একটা রিমাটোলজি দেখাতে পারেন। আপাতত যদি বেশি ব্যথা করে আপনি প্যারাসিটামল জাতীয় মেডিসিন খান, হট কম্প্রেশন, হট ব্যাগ দিয়ে সাইকেতে পারেন, এর সাথে আপাতত কিছুদিন আপনি ক্যালসিয়াম জাতীয় ট্যাবলেট 2 বেলা খান, ক্যালবোডি বিভিন্ন নামে পাওয়া যায়, অথবা নিউরোবি সকাল রাতে, এগুলো খেতে থাকেন, একজন ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে নেন। আপনি নিজে নিজে এইভাবে পেইন কিলার সমানে খান না, তাহলে আবার জি। হয়তো অন্য একটা ক্ষতি হয়ে ক্ষতি হয়ে যেতে পারে। জি, আমাদের সাথে আরো একজন দর্শক আছেন। দর্শক কে আছেন আমাদের সাথে? নাম বলে আপনার প্রশ্নটি করুন। আচ্ছা দাদা, জি, আপনি প্রশ্নটি বলুন দর্শক। জি আচ্ছা বলতেছি। হ্যাঁ, একটা মিনিট, আমরা শুনছি, আপনি প্রশ্ন করুন। জি জি করতেছি, জি একটা মিনিট বাবা, একটা মিনিট, ওকে, পরে একটু পরে। হ্যাঁ, হ্যালো। নিশ্চয়ই আপনি আবার সংযোগ হবেন আশা করছি আপনার প্রশ্নটি নিয়ে। আপনি প্রশ্ন পেলে আমরা আবার নিশ্চয়ই আপনার সাথে আলোচনা করতে পারবো। স্যার, আমরা একটু যদি এই বিষয়, এক সম্প্রতি যে আরো কতগুলো বিষয় নিয়ে আমাদের একটা শঙ্কা তৈরি হয়েছে যে এই ভ্যাকসিনটি কতটুকু কার্যকরী হবে, অর্থাৎ যে নতুন স্ট্রেইন, অর্থাৎ এই কোভিড-19 এর যে ভাইরাসটি, সেই ভাইরাসটি মাঝে মধ্যেই চরিত্র পরিবর্তন হচ্ছে, সেক্ষেত্রে এই এটা ভ্যাকসিনটি ইম্পর্টেন্ট কার্যকরী প্রশ্ন। হবে। আসলে নতুন ভ্যাকসিন তো বললামই, যেটা যে আমরা আসলেই জানি না কতদূর, সবকিছু রিসার্চ পর্যায়ে। কেউ বলছে হয়তো ম্যাক্সিমাম 1 বছর, তারপরে আমাদের নিতে হতে পারে, তাই তো? জি। তবে যেটা বললেন যে নতুন স্ট্রেন বলতে, জি। আসলে এটা তো একটা ভাইরাস। যে কোনো ভাইরাসের চরিত্র হলো মিউটেন্ট ভাইরাস বলে, এটা কিন্তু মানে তার রূপ বদলায় ফেলে। জি। মানে এখন যে আছে রূপ বদলায়, সেটা আবার অন্য টাইপের হয়ে যায় আর কি। তো নতুন যে স্ট্রেনের কথাটা বলা হচ্ছে, পৃথিবীর অনেক দেশে পাওয়া গেছে, বিশেষ করে যুক্তরাজ্যে পাওয়া গেছে, জি। আরো কয়েকটা দেশে, ইভেন আমাদের দেশেও কিন্তু সন্দেহ করা হচ্ছে হয়তো বাড়ছে। তো আমার মনে হয় এটা এতটা সিরিয়াস না। এটার একটাই প্রবলেম, এখানে 70% বেশি কিন্তু এটা মানে সংক্রমণ করতে পারে, বেশি ছড়াতে পারে বেশি। জি। সুতরাং বেশি যদি সংক্রমণের ক্ষমতা সাথে রাখে মৃত্যুর ঝুঁকি বেশি থাকে। আরেকটা এটার ক্যারেক্টার হলো, এটা নাকি কম বয়সে বাচ্চাদের, শিশুদের সংক্রমণের ঝুঁকিটা নাকি বেশি থাকে। সুতরাং এই জন্য কিন্তু অনেক বাবা মাও কিন্তু উদ্বিগ্ন, বা আমরা উদ্বিগ্ন, এটা হইতেই পারে। তারপরেও যতটুকু তথ্য আমরা জানি, অতটা কিন্তু সিরিয়াস হবে বলে মনে হচ্ছে না। শুধু সংক্রমণটা বাড়তে পারে, এটা ঠিক। অন্যদের, বয়স্কদের বা যাদের কমিটি, তাদের তো বাড়তেই পারে। জি। সাথে শুধু যুগ হয়েছে যে শিশুদের বাড়তে পারে। জি। তো ওটা নিয়ে আমি বলবো যে আপনারা অত কেউ আতঙ্কগ্রস্ত হবেন না, ভয় পাবেন না, কারণ এখনো কিন্তু এটা রিসার্চ পর্যায়ে। জি, আমরা গবেষণা অতটা ব্যাপক আকারে কিন্তু এটা ছড়ায় পড়ে নাই। শুধু বলে যে এটা বেশি সংক্রমণ, এখানে 70% বেশি সংক্রমণ হচ্ছে, দ্রুত ছড়ায় এটা আর কি। জি। এই একটাই ভয়, কারণ বাচ্চাদের একটা ঝুঁকি থাকে। সংক্রমণ সক্ষমতা তাদের বেশি। ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আতাউর রহমান কাবুল, আপনার কাছে সর্বশেষ যে বিষয়টি আমরা জানতে চাই, যে আমাদের আসলে এই মুহূর্তে ভ্যাকসিন সংগ্রহ এবং প্রয়োগের বিষয়ে আসলে কি করণীয় বলে আপনি মনে করেন? আপনি ছোট্ট করে যদি আমাদেরকে একটু বলেন। এই বিষয়ে সরকার থেকে আসলে ব্যাপক উদ্যোগ নেওয়া হচ্ছে বলে আমরা মনে করি। তারপরেও যে চ্যালেঞ্জগুলো আমাদের সামনে আসছে, সেটা হচ্ছে সংরক্ষণ
সংরক্ষণের বিষয়টি, হ্যাঁ, কোল্ড চেইন মেনটেনের বিষয়টি, এই বিষয়ে আমার মনে হয় যে এখনো আমাদের একটু অগ্রগামী ভূমিকা রাখা উচিত। কারণ হচ্ছে যে ভ্যাকসিনগুলো বাংলাদেশে আসতেছে, এটা হয়তো 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, যদি এর মধ্যে আমরা মডার্না বা অন্যান্য ভ্যাকসিন যদি আমরা নিয়ে আসি, সেক্ষেত্রে কিন্তু -70 থেকে -80 ডিগ্রির মানে তাপমাত্রার মধ্যে আমাদেরকে কিন্তু সংরক্ষণ করতে হবে। সেই সংরক্ষণ প্রক্রিয়াটা আমাদের কতটুকু আছে এটা নিয়ে আমার এখনই ভাবা উচিত। আরেকটা হচ্ছে যে ভালো কোয়ালিটি এবং কম তাপমাত্রায় সংরক্ষণ করা যায় এরকম কিছু ভ্যাকসিনের ক্যান্ডিডেট যেগুলো আছে সেগুলোরও প্রাক অর্ডারের ব্যাপারে আমাদের মনে ভাবা উচিত। এর মধ্যে জেনসেন, কিউরভ্যাক, নোভাভ্যাক্স, স্পুটনিক এই ভ্যাকসিনগুলোর কথা কিন্তু ভাবা যেতে পারে বলে আমাদের ইমিউনোলজিস্টগণ বিভিন্নভাবে বলছেন। তো সরকারকে আমি অনুরোধ করব, আব্দুল্লাহ স্যার সম্মানিত একজন গুরুত্বপূর্ণ দেশের একজন চিকিৎসক এবং সরকারের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি কাজ করেন। আমি মনে করি যে স্যার যদি এই বিষয়গুলা সংশ্লিষ্ট জায়গায় একটু মানে প্রকাশ করতে পারেন। ধন্যবাদ। মনে হয় যে আমরা সেই ঝুঁকি থেকে অন্তত আমরা মুক্ত থাকি। জি, ধন্যবাদ আতাউর রহমান কাবুল, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। স্যার যদি ছোট্ট করে বলেন আমরা শেষ করব অনুষ্ঠানটি। যে একটু অলরেডি যে কাবুল যে কথাটা বলছে যে অন্যান্য সাথে আমরা ট্রাই করতে পারি, অলরেডি চায়না কিন্তু বোধহয় অনুমোদন দিতেও পারে গভর্নমেন্ট, তারা কিন্তু ট্রায়াল দেওয়ার জন্য আরেকটা ভ্যাকসিনের কথা তারা বলছে আর কি। তো যাই হোক, আমাদের ভ্যাকসিনে আসুক, আমরা পর্যবেক্ষণ করি, দেখি, তারপরে সুবিধা অনুযায়ী কার্যকরী সাইড ইফেক্ট দেখে দিয়ে কিন্তু আমরা পাবো আর কি আসে। তারপরেও জনগণের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনারা শুধু ভ্যাকসিনের জন্য বসে থাকার দরকার নাই, আমাদের কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। স্বাস্থ্যবিধি বলতে যেটা কথা বারবার বলছি, অবশ্যই মাস্ক পরবেন, হাত ধোয়ার চর্চা বা স্যানিটাইজার ব্যবহার করে হাত ধোয়া চালু রাখতেই হবে, এবং শারীরিক দূরত্ব যতটুকু সম্ভব চেষ্টা করবেন। এগুলো যদি আমরা মেনে চলি, এটাকে ভ্যাকসিনের অল্টারনেটিভ হিসেবে কিন্তু আমরা ভাবতে পারি। বিশেষ করে মাস্কটা, এটা মনে করেন যে এটা অন্য একটা ভ্যাকসিন, এটা মনে করতে হবে। যখন ভ্যাকসিন পাবোই, ইভেন ভ্যাকসিন পেয়ে গেলেও স্বাস্থ্যবিধির ব্যাপারে যেন আমরা কোনো উদাসীন্য না দেয়, এটা কিন্তু আমাদের জন্য জরুরি। তাইলে আমরা এটা সংক্রমণ থেকে বাঁচবো, নিজে বাঁচবো। আমাদেরকে মনে রাখতে হবে যে আমার সুরক্ষা, আমার নিরাপত্তা আমার নিজের কাছে, আমি ভালো থাকবো, পরিবার ভালো থাকে, পাড়া প্রতিভায় পুরা দেশ যেন ভালো থাকে, এই ব্যাপারে কিন্তু আমাদের দায়িত্বশীল অবশ্যই হতে হবে। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডাক্তার আবিএম আব্দুল্লাহ স্যার, আপনি আপনার খুব ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আতাউর রহমান কাবুল, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা আজকে ভ্যাকসিন নিয়ে কথা বলেছি, আমরা আজকে স্বাস্থ্যবিধি, স্বাস্থ্যসেবা নিয়ে কথা বলেছি। আমরা নিশ্চয়ই আপনারা জানেন যে এই মুহূর্তে আসলে আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটি বা আমাদেরকে প্রতিরক্ষা দিতে পারে, সেটি কিন্তু আমাদের মাস্ক। সুতরাং মাস্কই আসলে আমাদের আসল ভ্যাকসিন বলে মনে করতে পারি। আমরা আগামী পর্ব নিশ্চয়ই আপনারা দেখবেন, আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড হেলথ জংশন, আগামী পর্ব দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। A1 Soundless Water Pump presents live musical show Music Lounge, powered by স্বপ্নধরা।